কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী। এই শহর পৃথিবীর আধুনিকতম শহরগুলির মধ্যে একটি। ঝাঁ চকচকে রাস্তাঘাট, উঁচু উঁচু বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন আর সুসজ্জিতভাবে সাজানো এই শহর কুয়ালালামপুর। আর আমরা তোমাদের বন্ধু আমি রঞ্জিত আর অভিনন্দা গতকালই এসেছি এই শহরে। আমাদের চ্যানেলের আগের ভিডিওতে আমরা গতকালের ভ্রমণ কাহিনী তুলে ধরেছি তোমাদের জন্য, সেই সঙ্গে যাবতীয় তথ্য এবং ভ্রমণের গাইড। আর আজকে এই শহরের দ্বিতীয় দিনে শহরের প্রধান প্রধান কয়েকটি স্থানে ভ্রমণের কাহিনী আর তথ্য নিয়েই আজকের এই ভ্লগ। যা দেখলাম, যা বুঝলাম, সবই তুলে ধরলাম তোমাদের কাছে আর তুলে রাখলাম আমাদের স্মৃতির মণিকোঠায়। চলো তাহলে শুরু করা যাক এই শহরে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। গুড মর্নিং ফ্রম মালয়েশিয়া, কুয়ালালামপুর। আজকে আমরা কুয়ালালামপুরের দ্বিতীয় দিন, গতকালই আমরা কুয়ালালামপুর শহরে প্রবেশ করেছি। আর প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বাইরের সিটি ভিউটা, কুয়ালালামপুর শহর। এই বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা গলফ কোর্স। এখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গলফ খেলছে। সামনে একটা বড় টাওয়ার বিল্ডিং দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি 41 তলাতে, কারণ আমাদের অ্যাপার্টমেন্টটা 41 তলায়। উপর থেকে নিচেটা কীরকম দেখায়, এখানে ধারে গেলে ভয় পাচ্ছে যে পড়ে যাব না তো। এই হচ্ছে গোটা শহরের একটা ভিউ। আর এইদিকে উঁচু উঁচু বাড়ি, আর দূরেই যে দেখা যাচ্ছে মেরিটেকার স্কয়ার, যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বিল্ডিং। বুর্জ খলিফা আমরা জানি পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং, আর এইটা মেরিটেকার স্কয়ার, এটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট। এইটা আমরা রুম থেকেই দেখছি আর কি। তা এটা একটা স্মল ভিউ অফ কুয়ালালামপুর সিটি, যেটা আমাদের রুম থেকে দেখতে পাচ্ছি। কেএল টাওয়ারে গিয়ে বা টুইন টাওয়ার্সের উপরে গিয়ে একটা ভিউ সকলে নেয়, কিন্তু আমরা আমাদের 41 তলা অ্যাপার্টমেন্ট থেকে নিচ্ছি। আর অ্যাপার্টমেন্টটা কেমন দেখতেছে তো গতকাল আমরা দেখিয়েছি। এই হচ্ছে অ্যাপার্টমেন্ট। আর আমরা রেডি হয়ে গেছি আজকে সেকেন্ড দিন আমাদের এই শহর এক্সপ্লোর করবার জন্য। আমি অভিনন্দা, আজকে আমরা যাবো ম্যাচ করে পড়েছি সাদা। হ্যাঁ, এটা ঠিকই, দুজনে একদম ম্যাচ করে সাদা ড্রেস পরেছি। প্রথমে যাব বাটু কেভস। এখন অলরেডি 10টা বাজে। সকালে 7টায় উঠে রেডি হয়ে যাবো ঠিক করেছিলাম, কিন্তু উঠতে পারিনি। আমরা উঠতে 8:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি অ্যালার্ম বেজেছে, আমরা বুঝতে পারিনি। সারাদিন গতকাল এত এক্সপ্লোর করেছি, এত টায়ার্ড হয়ে গেছি যে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছি, এবং শুতেও কালকে রাত্রি হয়েছে। কারণ টাইমিংটা তো আমাদের এখানে 2.5 ঘন্টা এগিয়ে, তাই 2.5 ঘন্টা এগিয়ে শুতে হচ্ছে, যে কারণে শুতে ঘুমোতে লেট হচ্ছে। শরীর এখনো অ্যাকিউমুলেট করেনি আর কি। তো আজকে আমরা প্রথমে যাবো বাটু কেভস। অলরেডি এবার যাওয়া যাক। হ্যাঁ, বাটু কেভস থেকে এসে কেএল টাওয়ার, তারপরে আমাদের এই অ্যাপার্টমেন্টের সুইমিং পুল, সন্ধ্যাবেলা আবার রাত্রিবেলা বুর্জ খলিফা সামনে থেকে দেখবো। কালকে আমরা টুইন টাওয়ার, রাত্রিবেলা টুইন টাওয়ারের সামনে থেকে আমরা সামনে থেকে দেখবো টুইন টাওয়ার্সের আলো। এই নিয়ে আজকের গোটা দিনটা আমরা কাটাবো। চলো যাওয়া যাক। আমরা বাটু কেভস যাচ্ছি। নিচে থেকে নেমে একটা ক্যাব বুক করলাম। 15 রিঙ্গিত আমাদের পড়েছে বাজেট। এখানকার রাস্তাঘাট এত মাখনের মতো মসৃণ, আর তেমনি গাড়ির স্পিডও মোটামুটি 100 নিচে তো কেউ যাচ্ছে না। বহু স্পিডে একদম গাড়ি ছুটেছে, থামার কোনো ব্যাপারই নেই। আবার বিশেষ করে ফ্লাইওভারগুলোতে তো ব্যাপার বলার কিছু নেই। তো কুয়ালালামপুর সিটি সেন্টার থেকে আমরা এখন যাচ্ছি বাটু কেভস। গাড়ি ছুটছে প্রায় 100-র ওপর স্পিড। এই হচ্ছে বাটু কেভস। আমাদের গাড়ি এখানে নামালো। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমরা এই মুহূর্তে এসেছি এখন 11:15 বাজে সকাল। তা এন্ট্রিতে ঢুকি, দেখা যাক ভিতরে কী কী আছে। এই হচ্ছে বাটু কেভসের এন্ট্রি। আমরা ভিতরে প্রবেশ করি, চলো। দেখো, এটা মালয়েশিয়া হচ্ছে মেনলি মুসলিম কান্ট্রি, আর সেই মুসলিম কান্ট্রির এত কাছেই একটা হিন্দু টেম্পল। এই যে একটা সহজাত ব্যাপার। চলো, সমস্ত রকম কালচারকে যে সত্যি গুরুত্ব দেওয়া হয়
সেই যে ব্যাপারটা, কত ভালো লাগার ব্যাপার, তাই না বলো? ভাগ্যিস আমি এইরকম ড্রেস পরে এসেছি, আমার মনে হচ্ছে স্লিভলেস আর হাই অব্দি যারা পরেছে তারা ওই কভার আপ নিয়েছে, দেখো প্রত্যেকে। আচ্ছা, প্রথমেই এন্ট্রিটা দেখে নাও না, তুমি একটু চারিদিকে কি আছে একটু দেখিয়ে দাও। মালয়েশিয়া শহরে ছোট্টখাট্ট পাহাড়ের বুকে আর কি এই মন্দির। তো এন্ট্রিতেই আমরা বাঁদিকে যখন নিলাম, বাঁদিকে আছে এখানে রামায়ণা কেভস, যা শুরুতেই আছে একটা বড় হনুমানের মূর্তি। এখানে রামায়ণের কর্মকাণ্ড নিয়ে কিছু হয়তো ভিতরে কারুকার্য রয়েছে। আর উল্টো দিকে ওই দিকে রয়েছে লর্ড মুরুগানের টেম্পল। তো আমরা প্রথমে রামায়ণা কেভসেই এক্সপ্লোর করব। তো এন্ট্রিতে আমরা টিকিট কাটলাম 15 রিঙ্গিত করে, মানে রামায়ণা টেম্পল এন্ট্রি নিচ্ছি 15 রিঙ্গিত। 15 রিঙ্গিত ইন্টু 21 ইন্ডিয়ান রুপিস, তাহলে ক্যালকুলেট হয়ে যাবে কত টাকা হচ্ছে। তো সামনেই এখানে একটু সুইমিং না, মানে জাস্ট একটা পুল বানানো রয়েছে, মাছ আছে। হ্যাঁ, এই তো মাছ আছে, এই তো এ তো সেই শোল মাছের মতো মাছ, কালো কালো, কালারফুল অতটা নয়। হ্যাঁ, এই তো রামায়ণের কাহিনী আছে, লর্ড রামা। একটু সাইডে এসো। ভগবান রামচন্দ্র কি জয়। মাইক আমার কাছে, আমি শুনতে পাবো কিন্তু তোমার কথা আসবে না। বাহ, দারুণ একটা অ্যাটমসফিয়ার। ভিতরে ঢুকতেই আমাদেরকে এবার সানগ্লাস খুলে দেখতে হবে। অ্যাকচুয়ালি মেনলি যেটা মনে হলো এটা সাউথ ইন্ডিয়ানদের আর কি বানানো বা ওদের এই হিসেবে, ওদের কালচারাল রুলস অনুযায়ী ওরা রামায়ণ টেম্পলটাকে ডেকোরেট করেছে। দেখি ভিতরে কি আছে। এন্ট্রিটা তো বেশ, অ্যাটমসফিয়ারটা খুব ভালো। পাহাড়ের কোল, হ্যাঁ মানে পাহাড়টাকে কেটে কেটে তার ভিতর দিয়ে যেটা মানে একটা অরিজিনাল পাহাড়। আচ্ছা, রামায়ণা কেভসে আমরা যেটা এসে বুঝতে পারছি যে গোটা রামায়ণের কাহিনীটা এখানে চিত্রিত করা রয়েছে আর কি। চিত্রিত নয়, এখানে দেখানো রয়েছে স্কাল্পচার হিসাবে। প্রথমে ঋষি বাল্মীকি, এখানে লেখাও রয়েছে ঋষি বাল্মীকি রামায়ণা লিখছে থেকে শুরু করে দশরথ, অযোধ্যার রাজা দশরথ হ্যাঁ, প্রে করছে, রাজা দশরথের সন্তান প্রার্থনা করছে। সেইখান থেকে দশরথের 3 পত্নী কৈকেয়ী, সুভদ্রা আর সুমিত্রার সন্তান জন্ম, অর্থাৎ রামের জন্ম। সেইখান থেকে শুরু করে কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। হ্যাঁ, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা 3 পত্নী, 3টে সন্তান। তো দোলনা দেখো না, বলছি দেখো 3টে দোলনাতে মানে আছে 3টে পত্নী, 3টে সন্তান একসঙ্গে। দেখো একবার দেখো, এটা টুইনস লক্ষণ আর শত্রুঘ্ন জন্মেছে সুমিত্রার কোলে, বেদ পড়া শিখছে। আচ্ছা, এখানে ছোটবেলায় মুনির কাছে রামচন্দ্রদের বেদ অভ্যাস বা বেদ পাঠ। আচ্ছা, তারপর হচ্ছে তীরন্দাজির প্রশিক্ষণ, ওই যে গাছে প্রশিক্ষণ নিচ্ছে। এরপর এটা কি আছে আগুনের সামনে? আচ্ছা, ওইটা সেই রাক্ষসীকে হত্যা করার কোনো একটা কাহিনী রয়েছে এখানে। এখানে লেখাও রয়েছে রামা অ্যান্ড লক্ষ্মণ আর ডিস্ট্রয়িং দ্য ডেমনস থাদাঘেই, মানে একটা রাক্ষসী রামায়ণের কাহিনী অনুযায়ী রয়েছে। মানে এটা সিরিয়ালি যাচ্ছে, মানে এদিক থেকে দেখে 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 নাম্বারও দেওয়া আছে 9 10 11 করে প্রত্যেকটাতে নাম্বার, স্টেপ বাই স্টেপ রামায়ণের কাহিনী এখানে দেখানো রয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রাবণ, হ্যাঁ রাবণ সেই লক্ষণ গণ্ডিও রয়েছে, যে কাটা লক্ষণ গণ্ডি করা রয়েছে। রাবণ কিন্তু এখানে ছদ্মবেশে, ভিখারি ছদ্মবেশে এসে ভিক্ষা চাইতে এসে, মানে বিদেশের মাটিতে এসে দেশীয় সংস্কৃতিকে আমরা দেখছি এখানে এত যত্ন করে এখানে লালিত পালিত হয়ে রয়েছে। আর এখানে কোথায়, হ্যাঁ চলো, কিছু না কিছু তো দেখার আছে, যাচ্ছে। এখানে ঝর্ণা রয়েছে, সময় নিয়ে যাবো, চলো। আচ্ছা, এখানে আবার লঙ্কায়, এখানে আবার দেখতে পাওয়া যাচ্ছে হনুমান লঙ্কায় যখন এসেছিল রাবণের কাছে প্রশ্ন করতে, সেই দৃশ্যটা যে নিজের বসার জন্য নিজের লেজকে ব্যবহার করে রাবণের সমান সমান হয়েছিল, সেই কাহিনীটাও এখানে রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এখানে আরও উপরে সিঁড়ি রয়েছে। আর তার সামনে কি অপূর্ব, কৃত্রিমভাবেই হয়তো এখানে একটা ঝর্ণা রয়েছে, তার শব্দে কলকল করছে চারিদিক। এবার আমরা ওই উপরে উঠবো, চলো। এদিকটা আগে উঠবে?
না এদিকটা আগে উঠবো। এটা উঠবো, ওই এদিকেও আছে। চলো এই দিকটা একটুখানি উঠি। আচ্ছা আমরা উপরে ঘুরে এলাম, আবার তারপর রামায়ণের কাহিনী চলতে চলতে এখানে মজাদার বিষয়টা রয়েছে, যে কুম্ভকর্ণকে অকালে যখন ঘুম থেকে ভাঙিয়ে যুদ্ধতে পাঠানো হয়েছিল, তখন সেই যে যুদ্ধতে যাওয়ার জন্য কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর যে দৃশ্যটা, যে কত রকম ব্যবস্থা করে ঢাক ঢোল পিটিয়ে তাকে ঘুম থেকে তোলা হচ্ছে। তো আইকনিক বাটু কেভসের সামনে আমরা এলাম, প্রথমে রামায়ণা টেম্পল দেখলাম, আর তার পাশেই আছে এই বাটু কেভসের এই মেন এন্ট্রি। মানে কুয়ালালামপুর আপনি যদি গুগলে লিখে সার্চ করেন, যে 2-3টে ছবি আপনার চোখে পড়বে তার মধ্যেই বাটু কেভস। আর বাটু কেভসের এই মোস্ট আইকনিক গোল্ডেন স্ট্যাচু অফ লর্ড মুরুগান, সাউথ ইন্ডিয়ান গড লর্ড মুরুগানের এই যে টেম্পল, যেখানে আমরা এই যে রঙিন সিঁড়িগুলো দেখতে পাচ্ছি, এইগুলো চড়ে একদম উপরে ওই গেট দিয়ে আমাদেরকে ভিতরে এই লর্ড মুরুগানের মন্দিরটা আমরা দেখতে পাবো। সো দিস ইজ দ্য এন্ট্রি অফ লর্ড মুরুগান। এখানে বাটু কেভস লেখা একটা জায়গা রয়েছে, আইকনিক ছবি, অনেকে ছবি তোলে, আর চারপাশটা এত সুন্দর লোকজনে ভরা। আর এবং ন্যাচারালি এর মধ্যে বেশিরভাগ কিন্তু সাউথ ইন্ডিয়ান লোকই রয়েছে। আবারও বলছি, বিদেশের মাটিতে এরকম ইন্ডিয়ান কালচার দেখতে বেশ ভালোই লাগে। এবার আমরা এন্টার করছি হ্যাঁ সরি বাটু কেভসের ভিতরে। বলছি, হ্যাঁ গো সরি। প্রায় 200-300 সিঁড়ি আমাদের চড়তে হবে, বেশ কালারফুল যদিও সিঁড়িগুলো। বাবাকে দেখাতে বলো, তোমায় ওতে ও হ্যাঁ বাবাকে তো ছবি পাঠিয়েছি, দেখাতে বলো বাবাকে। ভিডিও কল হচ্ছে বাড়িতে। বলছি বাবাকে যে ছবি পাঠিয়েছি দেখাতে বলো। চলো যেতে যেতে যাই। ছবি পাঠিয়েছি, ভালো আছে, ভালো হয়েছে। এত উঁচু সিঁড়ি, কালারফুল, ভালো লাগছে। আমরা কিন্তু এবার সিঁড়িগুলো চড়বো। মাঝে মাঝে একটু রেস্ট নেওয়ার মতো জায়গাও রয়েছে, একটানা যারা উঠতে না পারে। আমার মতো মানুষেরা। তোমার ভয় নেই তো? এতগুলো সিঁড়ি চড়তে হবে? চলো। এতগুলো সিঁড়ি উঠেছি, এখন অনেক সিঁড়ি বাকি আছে। অভিনন্দ নিচুতে আছে কিন্তু আস্তে আস্তে উঠছে। এই হচ্ছে সামনের ছবি আর দূরের কুয়ালালামপুর সিটির একটা ভিউ, আর গোল্ডেন স্ট্যাচু অফ লর্ড মুরুগান। এসো, কই গো? ফাইনালি আমরা একদম প্রায় 250 থেকে 300টা সিঁড়ি হবে, বেয়ে বেয়ে উঠে উপরে উঠলাম। আর এখান থেকে সামনের দৃশ্যটা জুম করে দেখাই। এই যে নিচে গেট আর সামনের ফ্রন্ট, তারপর রাস্তা, ফ্লাইওভার আর দূরের সিটি। আর এখানে উপরের এটা এন্ট্রিতে ভিতরে ঢুকলেই ন্যাচারাল পাহাড়ের এই যে স্কাল্পচার টাইপ অপূর্ব। সবাই উপরে এসে হাঁপাচ্ছে, সিটে বসছে। অ্যান্ড দিস ইজ অভিনন্দা, ক্লান্ত হয়ে হাঁপাচ্ছে। মন্দিরে আরতির ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। পূজারি এখানে কিন্তু আরতি করছে। শ্রী ইডুম্বান টেম্পল এটা। এবার টেম্পলের ভিতরে আসতে এই চারপাশটা হচ্ছে এইরকম, মানে পাহাড়ের ভিতর ন্যাচারাল এই যে কেভ বা গুহা, তার ভিতরেই এই টেম্পলটাকে সুসজ্জিত করা হয়েছে। সাউথ ইন্ডিয়ান টেম্পলে যেমন ডিজাইন হয়ে থাকে সেই রকম ডিজাইন। আর ভিতরে এক একটা জায়গায় এক একটা দেবতার মন্দির, যেমন এইটা একটা দেবতার মন্দির আছে। ঢুকিনি ভিতরে, এখান থেকে ঢোকা যাবে। ওখানে লেখাই রয়েছে শ্রী ভল্লী দেবী নালী মূর্তি। এই যে টেম্পলের বাইরে থেকে
সেই ভল্লুয়াত্তর সন্ন্যার্থী দেবতার মন্দির এখানে দেখা যাচ্ছে। আর এখানে আবার সিঁড়ি উঠে গেছে, এখানে সিঁড়িতে উঠলে উপরে দেখা যাবে শ্রী ভল্লী দেবী নালী মুরগান, মুরগানের এখানে উপরে উঠলে তবে আমরা টেম্পল পাবো। আর একটু উঠি তাহলে, একদম উপরে ওঠার পর। সো দিস ইজ দ্য ফাইনাল মুরগান টেম্পল। এই হচ্ছে ভগবান মুরগানের মূর্তি, সব থেকে উঁচুতে। আর চারপাশটা অভূতপূর্ব করে পাহাড়ের এমন সুন্দর স্কাল্পচার। একেবারে উপরে উঠলাম মুরগান টেম্পলের, আর উপরে সে সুন্দর জায়গাটি যেখানে সব রিলসে আমরা ন্যাচারালি দেখে থাকি। আর এই হচ্ছে মুরগানের মেন টেম্পল, যেটা সব থেকে উঁচুতে রয়েছে। খুব কম লোকই এই পর্যন্ত উঠছে আর কি, যতজন নিচে থেকে উঠছে অনেকেই মাঝপথে থেমে যাচ্ছে, মাঝের যে মন্দির আছে সেখানে থেমে যাচ্ছে। এই হচ্ছে সব থেকে উঁচু মুরগান টেম্পলের জায়গা বা দৃশ্য। এবার আমরা নামবো আবার নেক্সট আমাদের পরের ডেস্টিনেশন। নেক্সট আমরা এলাম KL টাওয়ার। KL টাওয়ার মানে হচ্ছে এই যে টাওয়ারটা, এই টাওয়ারের চূড়ায় উঠবো এবং গোটা কুয়ালালামপুর শহরটাকে দেখবো। এটা একটা প্রমিনেন্ট ট্যুর এখানে। তো KL টাওয়ারে এলাম আমরা, গ্রাউন্ড ফ্লোর থেকে টিকিট কাউন্টারের দিকে যাই। আপার গ্রাউন্ড, এখানে যেমন টিকিট কাউন্টার রয়েছে ঠিক তেমনি বিভিন্ন রকম খাবার দোকান রয়েছে। আমরা এবার টিকিট কাটি। এরপর আমরা এই KL টাওয়ারের 421 মিটার উপরে উঠে যে অবজারভেটরি ডেক রয়েছে সেখান থেকে গোটা কুয়ালালামপুর শহরকে একদম নিজেদের চোখে মানে চাক্ষুষ করলাম আর কি। বার্ডস আই ভিউ বলে যে কথাটা হয় না, ঠিক সেই রকম জায়গা থেকে গোটা কুয়ালালামপুর শহর। হ্যাঁ, আমরা আমাদের 42তম তলার হোটেলের রুম থেকে, হোটেলের অ্যাপার্টমেন্টের রুম থেকেও এই রকমটাই ভিউ দেখছিলাম, এটা আরও একটু উঁচু থেকে। এই হচ্ছে মার্টিকা স্কোয়ার, যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বিল্ডিং। আর এই অবজারভেটরি ডেক থেকে গোটা শহরকে দেখতে ঠিক এইরকম সুসজ্জিত। অবজারভেটরি ডেক থেকে এই রকম দৃশ্য দেখতে দেখতে কখন যে আমাদের লাঞ্চের টাইম পেরিয়ে যায়, আমরা নিচে নেমে আসি। KL টাওয়ারের ঠিক নিচেই মুঘল মহল নামে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমাদের চোখে পড়ে এবং সেখানে আমরা আজকে লাঞ্চ সারি। তারপর কিছুটা সময় এই KL টাওয়ারের পাদদেশে সময় কাটিয়ে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে আসি। সন্ধ্যা নয় বিকেল, এই মাঝখানেরটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল নয় রেসিডেন্স আমাদের মাঝখানেরটা। আমরা বিকেলে চলেছি KL পার্কের কাছে, KLCC পার্কের কাছে। KLCC পার্ক হচ্ছে ওই টুইন টাওয়ার্সের সামনে বা টুইন টাওয়ার সংলগ্ন যে পার্কটা আছে সেটা। আর যেহেতু আমাদের রেসিডেন্স থেকে ওই KLCC পার্ক হচ্ছে 800 মিটার হেঁটে দূরত্বতে, মানে হেঁটেই যাচ্ছি। প্লাস এই ঝাঁ চকচকে সিটিটাকে একটু চাক্ষুষ করারও একটা সুযোগ এসেছে এই বিকেলটায় আর কি, যখন রোদ নেই। আর অ্যাজ ইউজুয়াল টুইন টাওয়ার্সের চূড়া দুটো এখান থেকে দেখা যাচ্ছে। আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা। ও কি অপূর্ব দৃশ্য! উঁচু উঁচু সারি সারি সব বাড়ি, একটার পর একটা খোপে খোপে বসানোর মতো, তাই না? আমাদের কলকাতা শহরও কিন্তু আধুনিক, কিন্তু এতটা নয়। হেঁটে যাচ্ছি। বলো তোমার কেমন লাগছে বলো? তো দারুণ লাগছে দেখছি। এখানে কত সুন্দর সুন্দর ব্যালকনি দেওয়া, কি সুন্দর রেসিডেন্সগুলো এত সুন্দর এবং এত বড় স্পেসাস, থাকলে মন ভরে যাবে। মনে হচ্ছে দেখে প্রত্যেকটারই ওই রুফটপ থেকে যদি সুইমিং পুল থাকে ওই এটা দেখা যাবে টুইন টাওয়ার। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে পার্কের দিকে যাই। প্রায় ওই 800 মিটার 700 মিটার হেঁটে হোটেল থেকে আমরা KLCC পার্কে এলাম, মানে কুয়ালালামপুর সিটি সেন্টার পার্ক, যেটা টুইন টাওয়ারের ঠিক সামনে অবস্থিত। এই যে টুইন টাওয়ার, আর এই হচ্ছে পার্কের এন্ট্রি। আমরা প্রবেশ করছি, কোনো এন্ট্রি ফিস নেই। এই ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একদম সামনে চলে যাব টুইন টাওয়ারের, যেখানে একটা মিউজিক্যাল ফাউন্টেন শো হয় প্রত্যেক সন্ধ্যায়। তা এই আর কি, গোটা পার্কে
সময় কাটাচ্ছে বিভিন্ন মানুষ আছে। এইগুলো তো আমাদের ওখানে কলা ফুলের মতো তো, এই তো কলা ফুল, এটা কলা ফুল বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কলা ফুল আমাদের ওখানে। যেহেতু এই কুয়ালালামপুর সিটি সেন্টারেই এশিয়ান সামিট হচ্ছে 23 থেকে 28 মে, সেই জন্য মেন সেন্টার সিটি সেন্টার রোডগুলো অনেকটাই ব্লক ক্লোজড হয়ে রয়েছে, বিভিন্ন দেশের ডেলিগেটসরা এখানে আসছে। তো একটু ঘুরি কেএলসিসি পার্ক, চলো চলো। কেএলসিসি পার্কের ভিতরে ঢুকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম একেবারে টুইন টাওয়ারের পাদদেশে, সেই জায়গায় বা সেই ফাউন্টেনের কাছে কেএলসিসি পার্কে, যেখানে মিউজিক্যাল ফাউন্টেন হয় বা এখনও হচ্ছে, শুধু সন্ধ্যা হয়নি বলে আলোয় যেটা আমরা দেখি বা দেখার জন্য এসেছি সেটা হয়তো মনে হচ্ছে না। অ্যান্ড দিস ইজ দ্য টুইন টাওয়ার অফ কুয়ালালামপুর। মার্ভেলাস স্ট্রাকচার, বিশেষ করে এই স্ট্রাকচারটা এত ভালো লাগছে যে দুদিকে দুটো আলাদা স্ট্রাকচার রয়েছে, তার মাঝখানে টুইন টাওয়ার, মানে বেস্ট ভিউ বোধহয় একেই বলে, তাই না? আর সামনেই সুন্দর এই যে একটা পুল, যাতে কিন্তু একটা ফাউন্টেন রয়েছে। অফকোর্স, এত সুন্দর লোকেশানে ছবি নিয়ে সারা জীবনের মতো স্মৃতি করে রাখারই তো সময় এটা। আর সময়টাও পারফেক্ট, সূর্য অস্ত গেছে কিন্তু আলো রয়েছে। চারধারে যে পার্কের মতো জায়গা করে বসার জায়গা রয়েছে, সবাই এইগুলোকে দেখার জন্য বসে আছে। আর একদম আমরা যদি জুম করে দেখাই, এই হচ্ছে সুরিয়া কেএলসিসি। এটা একটা শপিং মল, মানে ব্র্যান্ডেড শপিং মল। এটাও ঘোরার জায়গা, সকলে উইন্ডো শপিং করে আমাদের ইন্ডিয়ার মতো দেশগুলো থেকে এসে। দিস ইজ টুইন টাওয়ার। চলো একটু সময় কাটানো যাক। শুরু হচ্ছে এখন থেকে মিউজিক্যাল ফাউন্টেন, মানে কেএলসিসি পার্কের ভেতর মিউজিক্যাল লাইট অ্যান্ড ফাউন্টেন শো। অবাধ প্রবেশ, কোনো টিকিট মূল্য নেই, শুধু বসো, গোটা ফাউন্টেনের চারধারে বসার জায়গা আছে, বসো আর দেখো। এখন প্রায় 7:15 বাজে, আকাশে এমন আলো রয়েছে মানে দেখে বোঝা যাবে না যে এখন 7:15 বাজে। মানে এখানে সন্ধ্যা নামে একটু লেটে, আর দেখে মনে হচ্ছে 7:30 পেরিয়ে গেলেও অন্ধকার নামবে না যে পরিস্থিতি। 8টার কাছাকাছি কি হয়তো অন্ধকারটা বেশি ভালো করে বোঝা যাবে। ফাউন্টেন শো দেখার পর আমরা এলাম সুরিয়া কেএলসিসিতে, যেটা টুইন টাওয়ার্সের একদম নিচেই অবস্থিত। এটা প্রিমিয়াম শপিং কমপ্লেক্স, ওয়ার্ল্ডের সব থেকে টপ ব্র্যান্ডের আউটলেট এখানে রয়েছে সুরিয়া কেএলসিসিতে। এই যেমন সামনে আছে গুচি ব্যাগস, আরও চারিদিকে প্রিমিয়াম সব আউটলেট রয়েছে। জাস্ট শপিং করার জন্য ভালো জায়গা, শপিং করবার জন্য তো বেস্ট প্লেস। ব্র্যান্ডেড কোয়ালিটির সেরা ব্যাগ এখানে অ্যাভেলেবেল আছে। এখন আমরা চলে এসেছি সেন্ট্রাল মার্কেটে। কুয়ালালামপুরের আরও একটা অ্যাট্রাকশান এই সেন্ট্রাল মার্কেট, যেখানে কেনাকাটা করার অনেক শপ বা দোকান রয়েছে দেশে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা এক্সপ্লোর করতে চলে এসেছি ভিতরে।
আমাদের তবে যেটা এক্সপেকটেশান ছিল ততটা এক্সপেকটেশান পূরণ করতে পারেনি এই জায়গাটি, কারণ এখানে সেই রকমভাবে বার্গেন করে কিনবো বা প্রচুর সস্তা জিনিস যেমনটা আমরা বিভিন্ন ইউটিউব ব্লগে দেখেছি তেমন মনে হয়নি। হ্যাঁ, সন্ধ্যায় কাটানোর জন্য কী ধরনের প্রোডাক্ট বিদেশের মার্কেটে এখন ট্রেন্ডে আছে সেগুলোকে দেখার জন্য একটা ভালো জায়গা, ভালো লোকেশান। আর কুয়ালালামপুরে গেছি আর সেন্ট্রাল মার্কেটে যাব না, এটা যেন না হয় আর কি। আর এভাবেই দ্বিতীয় দিনটাও আমাদের এই শহরে যেন কিভাবে কেটে গেল, মানে মনে হচ্ছে এই তো এলাম গতকাল আর এরই মধ্যে 2টো দিন কাটিয়ে ফেললাম এই শহরে। আর একটু একটু করে যেন শহরটার প্রতি ভালোবাসাও তৈরি হয়ে গেছে আমাদের। এত সুন্দর সাজানো পরিবেশ এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি যে অ্যাটমসফিয়ার আমাদেরকে মুগ্ধ করেছে। আর সবথেকে বেশি মুগ্ধ করেছে, যেটা আমি অভিনন্দা দুজনেই বারবার আলোচনা করি এবং বারবার করতে থাকবো সারা জীবন, সেটা হচ্ছে আমরা যে অ্যাপার্টমেন্টটাতে রয়েছি এখানে এসে সেই জায়গাটি। দ্বিতীয় দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। এরপর আমাদেরকে আমাদের অ্যাপার্টমেন্টে ফিরতে হবে, ডিনারের জন্য বুক করতে হবে, মানে ডিনার অর্ডার করতে হবে। সেই জন্য এরপর সরাসরি আমরা আমাদের অ্যাপার্টমেন্টেই চলে গেলাম। ঠিক করেছিলাম যে সময় হাতে থাকলে একবার ছাদের সুইমিং পুলে যাব, কিন্তু সময় অবশিষ্ট আর ছিল না। আর এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম সারাদিনের শেষে, আর ইচ্ছাও সেভাবে হয়নি। আমরা ডিনার অর্ডার করে খেয়ে দিয়ে আজকের রাতটা এখানেই কাটিয়ে দিলাম। এরপরের ভিডিওতে আগামীকালের কাহিনী থাকবে তোমাদের জন্য, সঙ্গে থাকবে এই ভ্রমণের সমস্ত কিছু, সমস্ত তথ্যসহ ভ্রমণের গাইড তুলে ধরবো তোমাদের কাছে। ভালোবাসা নিও বন্ধু। থ্যাংক ইউ।